7ই অক্টোবর 2024 অরুণাচল প্রদেশের বর্ডারের কাছে ইন্ডিয়ান এয়ারফোর্স হঠাৎই মাঝ আকাশে একটা বেলুন দেখতে পায়, যেটা প্রায় 50,000 ফুট উঁচু থেকে ভারতের সীমানায় ঢুকে পড়েছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই ইন্ডিয়ান এয়ারফোর্স মিসাইল দিয়ে ওই বেলুনটাকে ধ্বংস করে দেয়। আর ইনভেস্টিগেশনে জানা যায় এটা ছিল একটা চাইনিজ মেড স্পাই বেলুন, যার মাধ্যমে ভারতীয় সেনাদের গতিবিধির উপর চীন নজর রাখছিল। এরই ঠিক একদিন আগে মানে 6ই অক্টোবর ভারতে যে পাওয়ার গ্রিডগুলো রয়েছে সেখানে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে গ্রিডের সিস্টেমে চাইনিজ হ্যাকাররা স্পাইং করছিল। আর এই ক্যামেরাগুলো কিন্তু চীন থেকে কেনা হয়নি, এগুলোকে কেনা হয়েছিল সাউথ কোরিয়া থেকে। 1962 সালে ভারতের উপর আচমকা হামলা, বা 1967 সালে নাথুলা পাসের কনফ্লিক্ট, বা রিসেন্ট 2020 সালের গালওয়ান ভ্যালির কনফ্লিক্ট, আবার অপারেশন সিন্দুরে পাকিস্তানকে মিসাইল বা ইনফরমেশন দিয়ে সাহায্য করা। ইতিহাস বলছে ভারত যতবারই চীনের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে ততবারই চীনের তরফ থেকে হয় যুদ্ধ নয়তো স্পাই পাঠিয়ে তার প্রতিদান দেওয়া হয়েছে। আর আজ 2025, আজ আবারও ভারত সেই চায়নার সাথেই নতুন করে বন্ধুত্বের বার্তা দিচ্ছে। প্রশ্ন হচ্ছে, যে চীন অতীতে বারবার ভারতের সীমান্তে অনুপ্রবেশ করেছে, ভারতের এলাকা দখল করে নিয়েছে, ইভেন ভারতের ক্ষতি করার চেষ্টা করেছে, সেই চীনকে কি আদৌ বিশ্বাস করা উচিত? কারণ আজকের দিনে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন পাকিস্তান নয়, বরং ভারতের সবথেকে বড় শত্রু হচ্ছে চীন। রিসেন্টলি এসিওর মিটিংয়ে মোদির সাথে হাসি মুখে হ্যান্ডশেক করেছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। কথা হচ্ছে, চীনের এই হাসির পেছনে কি কোনো গভীর রহস্য লুকিয়ে আছে? নরেন্দ্র মোদী কি নেহেরুর মতোই কোনো ভুল করতে চলেছেন? তো এখানে বলে দেই, আজকের দিনে এই যে ভারত এবং চীনের সম্পর্ক, এর পেছনে চীনের একটা গভীর ষড়যন্ত্র রয়েছে। চীনে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসার পর থেকে আজ পর্যন্ত তাদের দেশের একটা প্রধান লক্ষ্য হলো তাইওয়ান দখল করা। আর এই যে ভারতের সাথে হঠাৎ করে চীন এত ভালো সম্পর্ক তৈরি করছে, এই ভালো সম্পর্কই চীনের তাইওয়ান দখলের স্বপ্নকে পূরণ করতে চলেছে। প্রশ্ন হচ্ছে কিভাবে? তো আমি রয়েছি মিঠুন আপনার সাথে, আপনি দেখছেন রোমাঞ্চপিডিয়া। আজ কথা হবে কিভাবে ডোনাল্ড ট্রাম্পের একটা ভুলের কারণে গত 20 বছর ধরে সাজানো রাজনীতির গুটি একেবারে তছনছ হয়ে গেছে। আমি যে মুহূর্তে এই ভিডিওটা আপলোড করছি সেই মুহূর্তে এখনো পর্যন্ত ইউটিউবে তাইওয়ান অ্যাঙ্গেল নিয়ে ভারত এবং চায়নার রিলেশনের কোনো ভিডিও আপলোড হয়নি। তো এই বিষয়ে আমি অনেক কিছু আপনাদেরকে আপডেট দিতে চলেছি, তাই একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর এই ভিডিওটায় অবশ্যই একটা করে লাইক করে দিন, কারণ এই জিনিসগুলো নিয়ে রিসার্চ করতে আমার এবং আমার টিমকে যথেষ্ট পরিশ্রম করতে হয়, তাই অবশ্যই লাইক করে দিন। 15ই জুন 2020 লাদাখের গালওয়ান ভ্যালিতে টহল দিচ্ছিল একদল ভারতীয় জওয়ান। হঠাৎ তারা দেখতে পান একদল চাইনিজ আর্মি বর্ডার লাইন ক্রস করে ভারতের এলাকায় ঢুকে পড়েছে, আর রীতিমতো সেখানে কনস্ট্রাকশনের কাজ শুরু করে দিয়েছে। এরপরেই ইন্ডিয়ান আর্মি সেখানে প্রোটেস্ট করে, আর এরপরেই দুই দলের মধ্যে সংঘাত হয়। তবে এখানে কোনো বন্দুক বা গোলাবারুদ ব্যবহার করা হয়নি, এখানে ব্যবহার করা হয়েছিল ইট, পাথর এবং কাটা তার পেঁচানোর লাঠি। এই সংঘাতে সেদিন ভারতের 20 জন জওয়ান শহীদ হয়েছিলেন। অন্যদিকে চীনেরও প্রায় 40 জন মারা গিয়েছিল, কিন্তু চীন সরকার অফিসিয়ালি মাত্র 4 জনের সংখ্যা বলেছিল। এর ফলে তৎকালীন যে ভারত এবং চীনের সম্পর্ক ছিল সেটা একেবারে তলানিতে এসে ঠেকে। দুই দেশের মধ্যে ডিরেক্ট ফ্লাইট বন্ধ হয়ে যায়, এমনকি চীন ভারতের সাথে বাণিজ্য বন্ধ করে দেয়। ফলে রেয়ার আর্থ, ওষুধ তৈরির কাঁচামাল, সার, এমন আরো গুরুত্বপূর্ণ জিনিসের সাপ্লাই চীন থেকে ভারতে বন্ধ হয়ে যায়। অন্যদিকে ভারতও চীনের প্রায় 50টার বেশি অ্যাপস ব্যান করে দিয়েছিল, এমনকি ভারতে চাইনিজ ইনভেস্টমেন্টও বন্ধ হয়ে যায়। আর সারা ভারত জুড়ে চীনের প্রোডাক্ট বয়কট করার ডাক ওঠে। কিন্তু আজ 2025 আমেরিকা যখন ভারতের উপর 50% শুল্ক চাপিয়ে দিয়েছে, তখন আমেরিকার এই দাদাগিরির বিরুদ্ধে সেই চীনই ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। আর এক্সপার্টরা মনে করছে চীনের এই বন্ধুত্বে ভারত যদি সন্তর্পণে না এগোয় তাহলে আদতে ভারতেরই ক্ষতি হতে চলেছে। মানে এই মুহূর্তে ভারতের একদিকে রয়েছে আমেরিকা আর অন্যদিকে রয়েছে চীন। তো চলুন এবার দেখে নেই যে ভারতের সাথে বন্ধুত্বে চীনের কি কি ফায়দা রয়েছে। কারণ আপনার শত্রু যদি হঠাৎ করে আপনার সাথে হাসি মুখে কথা বলতে শুরু করে তাহলে তার হাসির পেছনের কারণটা জানা ভীষণ জরুরি। চীনের দক্ষিণ পূর্ব দিকে 130 কিলোমিটার দূরে সমুদ্রের ভেতরে এই যে দ্বীপটাকে দেখতে পাচ্ছেন, এটাই হলো তাইওয়ান। 1950-এর দশকের শেষের দিকে যখন চীনে গৃহযুদ্ধ শেষ হয়ে যায় তখন মেইনল্যান্ড চায়না কমিউনিস্ট পার্টির দখলে চলে আসে।
আর এই কমিউনিস্ট পার্টির যারা বিরোধী ছিল, মানে যাদের সাথে গৃহযুদ্ধটা হচ্ছিল, চীনের ন্যাশনালিস্ট পার্টি, তারা মেইনল্যান্ড চীন থেকে পালিয়ে তাইওয়ানে চলে আসে। আর এই ন্যাশনালিস্ট পার্টি দাবি করে যে তারাই হলো আসল চীন। অন্যদিকে মেইনল্যান্ড চীন সবসময় তাইওয়ানকে একটা থ্রেট হিসাবে দেখে আসছে। আর চীনে কমিউনিস্ট শাসন শুরু হওয়ার পর থেকেই তাদের সব থেকে বড় স্বপ্ন তারা একদিন তাইওয়ানকে দখল করবে। আর বলা হয় চীন আগামী 3 থেকে 4 বছরের মধ্যে, মানে 2027 থেকে 29-এর মধ্যে তাইওয়ানের উপর একটা বড়সড় হামলা করতে চলেছে। এবার স্বাভাবিকভাবেই এই জিনিসটা পশ্চিমা বিশ্ব, মানে আমেরিকা, ইউকে, এরা সহজে হতে দেবে না। তাই আমেরিকা লাগাতার জাপান, অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া, ফিলিপিন্স, মানে যারা এই এলাকায় আমেরিকার বন্ধু, তাদের সাথে একজোট হয়ে চীনকে চাপে রাখতে চায়। এবং আমেরিকা তাদের যুদ্ধজাহাজ, এয়ারক্রাফট ক্যারিয়ার, সাবমেরিন এগুলো চীন সাগরে ডিপ্লয় করে রেখেছে, যেটা চীনের কাছে একটা বড় থ্রেট। আর বিগত কয়েক বছর ধরে, মানে এই গালওয়ান ভ্যালির কনফ্লিক্টের পর, আমেরিকার এই বন্ধুর তালিকায় ভারতও চীনের বিরুদ্ধে সামিল হয়েছিল। এমনকি কোয়াড নামে জাপান, অস্ট্রেলিয়া, আমেরিকা এবং ভারতের একটা দল তৈরি করা হয়েছিল, যেটা নিয়ে এতদিন চীন একটা বড়সড় চিন্তায় ছিল। কারণ এতগুলো শক্তি যদি একসাথে চীনের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে তাইওয়ান দখল সহজ হবে না। উল্টে ভারতের সাথেও যেহেতু চীনের খারাপ সম্পর্ক, তাই ভারতের সাথে যে বর্ডার চীন শেয়ার করে, সেই বর্ডারের কাছে তাদেরকে প্রচুর পরিমাণে মিলিটারি এবং রিসোর্সেস ডিপ্লয় করতে হয়েছিল। কিন্তু এবার আপনি ভাবুন, গত 2-1 মাসের মধ্যে ট্রাম্প ট্যারিফের মাধ্যমে যেভাবে ভারতের উপর আক্রমণ করছে, তাতে এই মুহূর্তে চীন চালাকি করে ভারতের সাথে নিজেদের সম্পর্ক ঠিক করে নিতে চাইছে, যাতে ভবিষ্যতে চীন যখন তাইওয়ানের উপর হামলা করবে, তখন ভারতের বর্ডার নিয়ে তাদের চিন্তা করতে হবে না। এমনকি সম্পূর্ণ সাউথ ইস্ট এশিয়াতে চীনের বিরুদ্ধে ভারত যদি নিরপেক্ষ থাকে, তাহলে সেটা চীনের জন্য ভীষণই লাভজনক হতে চলেছে। এখানে কিন্তু আরও একটা অ্যাঙ্গেল রয়েছে। ভারতের যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে, তারই ঠিক কাছে রয়েছে মালাক্কা প্রণালী, যেখান থেকে বিশ্বের 25 থেকে 30% বাণিজ্য হয়। এই রাস্তা দিয়েই চীনের জ্বালানি, খনিজ তেল, গ্যাস এবং তাদের ব্যবসার সামগ্রী সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ফলে এই রাস্তাটা চীনের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। এবার ভাবুন, তাইওয়ান দখলের সময় ভারত যদি চীনের বিরুদ্ধে থাকতো, তাহলে কিন্তু ভারত এই মালাক্কা প্রণালীকে বন্ধ করে চীনকে একটা বড়সড় চাপে ফেলতে পারত। কিন্তু রিসেন্ট ঘটনায় যদি সত্যি চীন এবং ভারতের মধ্যে এই বন্ধুত্ব স্থায়ী হয়, তাহলে ভাবুন ডোনাল্ড ট্রাম্প ঠিক কিভাবে গত 25-30 বছরের যে সমীকরণ বিশ্ব রাজনীতির, তা একেবারে ধূলিসাৎ করে দিয়েছেন। আর এতে চীনের ঠিক কত বড় ফায়দা হলো। যদি তাইওয়ান দখলের সময় ভারত নিরপেক্ষ থাকে, মানে চুপচাপ থাকে, চীনের অ্যাগেনস্টে কোনো অ্যাকশন না নেয়, তাহলে যে চীন ভবিষ্যতে গালওয়ান ভ্যালির মতো অন্য কোনো কনফ্লিক্ট করবে না বা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ অতীত বলছে ভারত এবং চীনের বন্ধুত্ব কিন্তু বেশি দিন কখনোই স্থায়ী হয়নি। আর এই বিষয়ে ভিডিওতে পরে আরও ডিটেলসে আলোচনা করব। চীনের দ্বিতীয় সবথেকে বড় যে ফায়দা হবে, সেটা হচ্ছে ভারতের মার্কেট। আজকের দিনে পশ্চিমা বিশ্ব ধীরে ধীরে চীনের জন্য তাদের বাজার বন্ধ করে দিচ্ছে। আর এই পরিস্থিতিতে চীনের জন্য একটা বিকল্প বাজার খোঁজা ভীষণই জরুরি। আর ভারতের মতো একটা দেশ যেখানে 140 কোটি জনসংখ্যা রয়েছে, সেই দেশের বাজার কিন্তু চীনের জন্য ভীষণই লোভনীয়। এবার একটু ডিটেলসে বুঝিয়ে বলছি। 2024 সালে চীন আমেরিকায় প্রায় $535 বিলিয়ন সামগ্রী এক্সপোর্ট করেছে, মানে রপ্তানি করেছে, যেটা চীনের মোট রপ্তানির 14.7%। এখন চীনের সাথে আমেরিকার যে ট্যারিফ নিয়ে দ্বন্দ্ব, এটা যদি আরও বেড়ে যায়, তাহলে হতে পারে অদূর ভবিষ্যতে আমেরিকা চীনের জন্য তাদের মার্কেট টোটালি বন্ধ করে দিতে পারে। আর ঠিক এই জায়গাতেই চীন ভারতকে কাজে লাগাতে চাইছে। কারণ আজকের যদি চীন এবং ভারতের বন্ধুত্ব ঠিক হয়ে যায় এবং ভারত যদি চীনের জন্য নিজেদের মার্কেট ওপেন করে দেয়, তাহলে চীন তাদের সস্তা প্রোডাক্ট দিয়ে ভারতের মার্কেট ভরিয়ে ফেলবে। আর এতে সবচেয়ে বড় ক্ষতি হবে ভারতের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির। কারণ গালওয়ান ভ্যালির কনফ্লিক্টের পর ভারতীয় হিসাবে আমাদের উচিত ছিল চীনের প্রোডাক্ট কমপ্লিটলি বয়কট করা, কিন্তু বাস্তবে হয়েছিল উল্টোটা। ভারতীয় বাজারে গালওয়ান ভ্যালির পর চীনের প্রোডাক্ট আরও বেশি পরিমাণে ঢুকতে শুরু করেছে। তাহলেই ভাবুন, যদি ভবিষ্যতে সম্পর্ক আরও ভালো হয়, মার্কেট যদি ওপেন হয়ে যায়, তাহলে চীন কি হারে তাদের সামগ্রী আমাদের ভারতে বিক্রি করবে। এখানেও একটু ছোট্ট ডাটা দিয়ে দিই, যাতে আপনি আরও ভালোভাবে বুঝতে পারেন। 2024-25 অর্থ বছরে ভারত ও চীনের মধ্যে মোট বাণিজ্য হয়েছে $113 বিলিয়ন। এই $113 বিলিয়নের মধ্যে চীন ভারতকে বিক্রি করেছে $100 বিলিয়ন সামগ্রী, আর ভারত চীনকে বিক্রি করেছে মাত্র $13 বিলিয়ন সামগ্রী। চীনের সাথে সম্পর্ক স্বাভাবিক না থাকতেই এতটা ঘাটতি ছিল। যদি সম্পর্ক স্বাভাবিক হয়, তাহলে কি হতে চলেছে সেটা ভাবুন। এবার আলোচনা করব চীনের যে 3 নম্বর ফায়দা হতে চলেছে তার ব্যাপারে। রিসেন্টলি চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই ভারত এসেছিলেন।
সেখানে আলোচনা হয়েছিল যে ভারত এবং চীনের যে বর্ডার ডিসপিউট রয়েছে সেটা তারা সলভ করে নেবেন এবং চীন থেকে যে ইনভেস্টমেন্ট আসতো সেটা ভারত তাদের দেশে অ্যালাউ করবে। এটা শুনলে প্রথমে আপনাদের মনে হবে যে চীন থেকে ইনভেস্টমেন্ট আসবে, তাহলে তো ভারতের কোম্পানিগুলো অনেক গ্রো করবে, তাদের অনেক লাভ হবে। কিন্তু আদতে এখানে চীনই লাভবান হবে, কারণ চীনের একটা পুরনো ট্র্যাক রেকর্ড রয়েছে। তারা যে দেশে ইনভেস্ট করে তারা সেই দেশের মার্কেটকে পুরোপুরি নিজেদের কন্ট্রোলে করে নেয়। আর শুধুমাত্র কিন্তু মার্কেট ক্যাপচার করা নয়, চীন সেই দেশে নিজেদের ইচ্ছে মতো প্রোপাগান্ডাও ছড়ায়। এই মুহূর্তে আমেরিকায় হলিউডে একটা নতুন ট্রেন্ড দেখা গেছে। দেখা যায় যে পরিচালকরা মানে যারা ডিরেক্টররা রয়েছে তারা চীনের বিরুদ্ধে যায় এমন কোনো ছবি তারা বানাতে চান না। তার কারণ হচ্ছে চীন আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুভির মার্কেট। কোনো হলিউড মুভি যদি চীনে রিলিজ করে তাহলে তারা খুব সহজেই কয়েকশো মিলিয়ন ডলার আয় করতে পারবে। তাই হলিউডের যে সমস্ত প্রডিউসাররা রয়েছেন তারা সবসময় চেষ্টা করেন চায়না ফ্রেন্ডলি মুভি বানাতে। যেমন 2012 সালে একটা মুভি রিলিজ হয়েছিল রেড ডন। সেখানে প্রথমে দেখানো হয়েছিল যে চীন আক্রমণ করেছে, পরে যেহেতু এই মুভিটা চীনে রিলিজ হতে দিচ্ছিল না এই কারণে তারা চীনের বদলে দেশটা বদলে দেয় নর্থ কোরিয়া। তো এই জিনিসটা আমি এই কারণে বললাম কারণ আজকের দিনে যদি ভারতে চীন ইনভেস্টমেন্ট বেশি বেশি পরিমাণে শুরু করে তাহলে বড় বড় মিডিয়া হাউসে তারা শেয়ার কিনবে, বিজ্ঞাপনে টাকা ঢালবে, তারা একের পর এক এনজিওতে ফান্ডিং শুরু করবে। আর এর ফলে কি হবে জানেন? কাল যখন বর্ডারের এরিয়াতে ভারত যখন কোনো রাস্তা তৈরি করতে যাবে, কোনো ডেভেলপমেন্ট করবে, তখন এই চীনের টাকা খাওয়া এনজিওগুলো পরিবেশের দোহাই দিয়ে ভারত সরকারের কাজের বিরোধিতা করবে। এবং অলরেডি আমি রেয়ার আর্থের যে ভিডিওটা করেছিলাম সেখানে বলেছিলাম যে ঠিক কিভাবে চীন পরিবেশবিদদের হাত ধরে আমেরিকার রেয়ার আর্থের পুরো মার্কেটকে বন্ধ করে দিয়েছিল। তো এই মুহূর্তে চীন থেকে যদি ইনভেস্টমেন্ট আসে সেটা সাময়িক কারণে ভারতের জন্য লাভবান হলেও অদূর ভবিষ্যতে কিন্তু সেটা ভারতের জন্য ভয়াবহ হতে পারে। এই মুহূর্তে সারা বিশ্বে চীনের বিকল্প হিসাবে ধরা হয় ভারতকে। ভারতের অর্থনীতি যেভাবে র্যাপিডলি গ্রো করছে এবং মিলিটারির দিক থেকে ভারত যেভাবে সুপার পাওয়ার হয়ে উঠছে সেই কাজেও কিন্তু চীনের এই বন্ধুত্ব একটা বাধা হয়ে দাঁড়াবে। আজকের দিন আমরা ভারতীয়রা যে আত্মনির্ভর হওয়ার স্বপ্ন দেখছি সেই স্বপ্ন কিন্তু চীন ভেঙে ফেলবে। এই তো গেল চীনের ফায়দার কথা, কিন্তু চীনের সাথে ভারতের সম্পর্কে ভারতের কি কি ফায়দা হতে চলেছে চলুন এবার সেই বিষয়ে আলোচনা করি। রিসেন্টলি চীনের সাথে ভারতের সম্পর্ক ঠিক হওয়ায় চীন জানিয়েছে তারা ভারতকে রেয়ার আর্থ সাপ্লাই দেওয়া শুরু করে দেবে। ভারতের অটোমোবিল এবং ইলেকট্রিক ভেহিকেল সেক্টরে রেয়ার আর্থ মেটেরিয়ালের দরকার। চীন এই মুহূর্তে বিশ্বের 90% রেয়ার আর্থ সাপ্লাইকে কন্ট্রোল করে। ফলে চীন যদি আবার সাপ্লাই শুরু করে দেয় তাহলে ভারতের টেক ইন্ডাস্ট্রি, ইলেকট্রিক্যাল ভেহিকেল, ডিফেন্স এবং হাইটেক ইন্ডাস্ট্রি বুস্ট পাবে। এছাড়া চীন ভারতকে সস্তায় সারও দিতে চলেছে, ফলে কৃষকদের চাষের জন্য খরচ কমতে চলেছে। এছাড়া ইনভেস্টমেন্ট আসতে চলেছে, যার কথা একটু আগে আপনাদেরকে বলছিলাম। সাথে চীনের সঙ্গে ভারতের যদি সম্পর্ক একটু ভালো হয় তাহলে ভারত পশ্চিমা বিশ্বকে একটা বার্তা দিতে পারবে যে আজকের দিনে আমাদের উপর যদি চাপ সৃষ্টি করা হয় তাহলে কিন্তু আমাদের কাছে বিকল্প পথ রয়েছে। এছাড়া চীনের সস্তা ইলেকট্রনিক্স, সোলার প্যানেল, কেমিক্যাল ভারতের মার্কেটের দাম নিয়ন্ত্রণ রাখবে। আর সত্যিই যদি চীন ভারতের সাথে শান্তি করতে চায় তাহলে ভারতকে কিন্তু ভবিষ্যতে কখনোই টু ফ্রন্ট ওয়ার লড়তে হবে না। তবে যতই ফায়দা থাকুক না কেন চীন কিন্তু কখনোই ভারতের জন্য একটা সেফ অপশন নয়। তার কারণ হচ্ছে এই দুই দেশের অতীত। 1950 সালে ভারত চীনকে খুব বাড়িয়ে চাড়িয়ে সাহায্য করেছিল। ইভেন ভারত প্রথম নন কমিউনিস্ট কান্ট্রি ছিল যারা চীনকে একটা দেশ হিসাবে রেকগনাইজ করেছিল। এমনকি জওহরলাল নেহেরু হিন্দি চীনি ভাই ভাই স্লোগান দিয়েছিলেন। কিন্তু সেই চীনই 1962 সালে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 1967 সালে তারা আবারও ভারতের নাথুলা পাসে আক্রমণ করেছিল। যদিও সেবার ভারত দাঁত ভাঙা জবাব দিয়েছিল, কিন্তু চীন তারপরেও থেমে থাকেনি। ভারত যখন 1974 সালে প্রথম পারমাণবিক পরীক্ষা করেছিল তখন এই চীনই ভারতের শত্রু দেশ পাকিস্তানকে পারমাণবিক বোমার নকশা দিয়েছিল, যার কারণে তারা আজীবন ভারতকে একটা পারমাণবিক থ্রেটের সামনে রেখে দিয়েছে। 1990 দশকের সম্পর্ক কিছুটা ঠিক হয়, কিন্তু 2013, 2014, 2017, 2020 চীন যখনই সুযোগ পেয়েছে তারা ভারতের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেছে। এমনকি এই মুহূর্তে চীন ব্রহ্মপুত্র নদীর উপর একটা বড়সড় বাঁধ দিতে চলেছে, যার মাধ্যমে চীন ভবিষ্যতে যে কোনো সময় ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে বন্যা সৃষ্টি করতে পারে। আর রিসেন্টলি অপারেশন সিন্দুর যখন হচ্ছিল তখন ভারতের বিরুদ্ধে ক্রমাগত চীন পাকিস্তানকে ইন্টেলিজেন্স এবং ওয়েপেন সাপ্লাই করে গেছে। কিছুদিন আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ভ্লাদিমির পুতিনকে ওগার বলে সম্বোধন করেছিলেন, যার অর্থ একটা দৈত্য যে একের পর এক দেশ দখল করতে চায়, যে কখনো থামতে চায় না। তো বলে দেই, আমাদের ভারতের জন্য সেই দৈত্যটা হলো চীন,
যে প্রথমে তিব্বত দখল করেছে, সাউথ চায়না সিতে একের পর এক কৃত্রিম দ্বীপ বানিয়ে এই সাগরকে দখল করছে। এরপর তার নজর রয়েছে তাইওয়ানের দিকে, তারপর ভারতের অরুণাচল প্রদেশ, ভুটান, চীন কিন্তু থেমে থাকবে না। আর হয়তো এই বিষয়টা বর্তমানে ভারতের রাষ্ট্রপ্রধানরাও বুঝতে পেরেছেন। এই কারণেই চীনের সফরে যাওয়ার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানে সফরে গিয়েছিলেন, যাতে চীনের কাছে বার্তা যায় যে তারা এতদিন যেভাবে ভারতে সফরে এসে পাকিস্তান হয়ে চীনে পৌঁছাতো, যাতে পাওয়ার ব্যালেন্স বজায় থাকে, তেমনি ভারতও চীনের সাথে সম্পর্কে এবার অনেকটা বুঝে শুনে পা দিচ্ছে। সবশেষে একটাই কথাই বলবো যে আমেরিকা কিন্তু ভারতের কাছে চীনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকের দিন পর্যন্ত ভারতের সব থেকে বড় ট্রেডিং পার্টনার আমেরিকা, এবং আমেরিকার সাথে বাণিজ্যে কিন্তু ভারতই লাভবান হয়। হ্যাঁ, এটাও ঠিক যে এই সময় ট্রাম্পের জন্য আমাদের সম্পর্ক আমেরিকার সাথে খারাপ হয়েছে, কিন্তু ট্রাম্প সারা জীবন ক্ষমতায় থাকবেন না। আগামী 3-4 বছর পর আমেরিকায় নতুন কোনো প্রেসিডেন্ট আসবেন। আজ না হোক কাল ট্রেড রিলেশন নর্মালাইজ হয়েই যাবে, আর একবার যখন ট্রেড নর্মালাইজ হয়ে যাবে তখন বাকি সম্পর্ক ইমপ্রুভ হবে। তাই আমার মতে ভারতের উচিত চীনের সাথে বন্ধুত্ব করা, কিন্তু সন্তর্পণে, তাদেরকে পুরোপুরি মার্কেটের অ্যাক্সেস না দেওয়া, তাদের উপর নজরদারি চালানো। অন্যদিকে আমেরিকার সাথেও কথাবার্তা চালিয়ে যাওয়া, যাতে কোনোভাবে ভারত আমেরিকার সাথে একটা ট্রেড ডিল করতে পারে, বা অন্তত সম্পর্ক যাতে একেবারে তলানিতে না থাকে, এবং সবার আগে নিজের স্বার্থকে উপরে রাখা। আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। 1962 সালে ভারত এবং চীনের যুদ্ধে ভারত কেন হেরে গিয়েছিল এই বিষয়ে আমার একটা ডিটেইলড ভিডিও রয়েছে, আপনি চাইলে এই ভিডিওটা দেখতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইরকম যদি জিওপলিটিক্সের উপর আপনারা অ্যানালাইসিসের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট বক্সে জানান।